প্রিয় দেশবাসী, আমার এই ইউটিউব ও ফেসবুক পেজ আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে জয়েন হয়েছে, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও প্রশংসা। সেই সাথে আমার এই চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করে আমার ইউটিউব ও ফেসবুক পেজে থাকুন। সেই সাথে এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছেন ও শুনছেন, উপস্থিত সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমি বিগত বেশ কয়েকদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে বিষয়টি আলোচনা করব। সেই সাথে বিগত ভিডিওগুলোতে আমি এমআরআর খতিয়ান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করতে চাচ্ছি যে আপনাদের কিছু ভূমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই বিষয়টি হলো, আমাদের দেশ নদীমাতৃক দেশ বাংলাদেশ। প্রত্যেকটা জেলাতেই নদী রয়েছে, ছোট বড় মিলেই রয়েছে কয়েক হাজার নদী। এদের মধ্যে প্রধান প্রধান বৃহত্তর নদীগুলো রয়েছে, হাওর রয়েছে, বিল রয়েছে, জলাশয় রয়েছে। এসব ভূমিগুলো বর্ষা মৌসুমে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই জন্য আমি আজকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেটেলমেন্ট অফিসে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন একটি জরিপের সম্পর্কে আপনারা অনেকে অবগত রয়েছেন। অপরদিকে অনেকেই এই জরিপটিকে কি নাম বলে অনেকেই জানেন না। আমি এই বক্তব্যের প্রধান শিরোনাম হচ্ছে দিয়ারা সেটেলমেন্ট। এটি কি কি কারণে প্রয়োজন? আসসালামু আলাইকুম। একটু পরে কথা বলি। তো এই বিষয়ে আমি আলোচনা করতেছি যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বঙ্গোপসাগর রয়েছে এবং বড় নদীগুলো রয়েছে। বর্ষা মৌসুমে নদী ভাঙন হয়। নদী ভাঙন হইলে আপনারা উক্ত জমিগুলোকে
উক্ত জমিগুলোকে আপনারা আপনাদের নির্দিষ্ট খণ্ডগুলো জমিগুলোকে চিনতে পারেন না, হারিয়ে যায়, নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাংলাদেশের অধিকাংশ জেলাতে নদী ভাঙন কবলিত মানুষের সহায় সম্পত্তি, বসতবাড়ি, স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান বন্যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিলীন হয়ে যাচ্ছে। এসব জমিগুলো এক সময় দেখা যায় যে গ্রাম ছিল, বাজার ছিল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ছিল। নদী ভাঙনের কারণে উক্ত জায়গাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। দীর্ঘ সময় পর আবার দেখা যায় যে উক্ত নদীটি চর জেগে ওঠে। চর জেগে ওঠার কারণে উক্ত জমির মালিকানাদের মধ্যে ঝগড়া বিবাদ, চর দখল, হানাহানি, বিভিন্ন রকম ঝগড়া, মামলা মোকদ্দমা, হয়রানি শিকার হতে হয়। এবং বাংলাদেশে অধিকাংশ নদী এলাকাতে চর দখল নিয়ে এক পক্ষ আর এক পক্ষর সঙ্গে দ্বন্দ্বে জড়ে যান। এর ফলে হতাহত এবং মানুষ খুনেরও বা হত্যারও শিকার হন, যার ফলে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছেন। এর থেকে উত্তরণের উপায় খোঁজার জন্য বিগত সরকার গবেষণা করে একটি জরিপ পরিচালনা করেন। পাকিস্তান সেটেলমেন্ট যখন ছিল তখন থেকেই এই জরিপ বাংলাদেশে বিভিন্ন সময় জরিপ পরিচালনা করে। আজকে আমি এই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া জমিগুলোকে কিভাবে আপনি আপনার শর্ত দখলিকার জমি ভোগ দখল করবেন, চর জেগে ওঠার পর আপনি সরকারি উপজেলা সদর সেটেলমেন্ট অফিসের মাধ্যমে, আপনি সার্ভেয়ার বা আমিনের মাধ্যমে এইসব জমিগুলোকে আপনি নির্দিষ্টভাবে নিজ দখলে নিতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে 1928 সালে পর থেকে, তার পূর্বে থেকে তৎকালীন ব্রিটিশ সরকার এগুলোকে সিএস নকশা দিয়ে জমির মালিকানা নির্ধারণ করে খতিয়ান প্রণয়ন করিয়েছিলেন। সেই হিসাবে বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আপনার সম্পত্তি নদীগর্ভে বা খাল বিলে হাওরে হারিয়ে গেলেও উক্ত নকশা দিয়ে আপনি জমি বের করতে পারবেন এবং আপনার প্রকৃত জমিগুলোকে দেখভাল করতে পারবেন, সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। আমি দেয়ারা জরিপ সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক কিছু ধারণা দিতে চাই। পূর্ণাঙ্গ ধারণা আমার হয়তো আপনাদের কাছে দিতে পারবো না। আমি যতটুকু প্রাথমিক ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন অতটুকুই ধারণা দিতে চাচ্ছি। দেয়ারা জরিপ কোন ধরনের জরিপ, কিভাবে এই জরিপ কাকে বলে আমি আলোচনা করতে চাচ্ছি। দেয়ারা জরিপ বলতে নদী তীরবর্তী জমির জরিপকে বোঝায়। নদী তীরবর্তী কোনো চর দেখা দিলে তার জরিপ বা নকশা খতিয়ান প্রণয়ন করে দেয়ারা সেটেলমেন্ট অফিসার জরিপের কর্মসূচি করে থাকেন। ভূমিহীন পুনর্বাসন, খাস জমি বন্টন, উদ্ধারকরণ, চর অঞ্চলের আইন শৃঙ্খলা উন্নয়ন, চর এলাকায় ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমা সংক্ষিপ্ত সময়ে নকশা প্রণয়নের
করিয়া দিয়ারা জরিপ প্রধান উদ্দেশ্য। দিয়ারা জরিপ পি সিটে জরিমানায় সরজমিনে প্রতিটি প্রতিটি ভূমিখণ্ড জরিপ করে এর আকার, আয়তন, সীমানা, নকশা, শর্তলিপি প্রণয়ন করা হয়। তৎকালীন পশ্চিম পাকিস্তানের সরকার যখন বাংলাদেশে পূর্ব পাকিস্তান ছিল, সেই সময় ঢাকাতে দিয়ারা সেটেলমেন্ট স্থায়ী অফিস স্থাপন করেন। এই অফিসের মাধ্যমে আমাদের বগুড়া সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে নদী রয়েছে, সমুদ্র রয়েছে, খাল বিল হাওর রয়েছে, সেই হিসাবে এই জরিপটি পরিচালনা করেন। আমি পূর্বেই আলোচনা করেছি এই সম্পর্কে, কিন্তু আপনাদেরকে জানতে হবে কত সাল থেকে এই দিয়ারা জরিপ বাংলাদেশে চালু হয়েছিল। 1950 সালে প্রজাতন্ত্র আইন 86 ধারায় ও 87 ধারা মতে নদী ভাঙন সৃষ্টি, স্বীকৃতি, ভূমি পয়তি, ভূমি জরিপ করে নকশা ও খতিয়ান প্রণয়ন করেন কালেক্টরি অফিস থেকে ভূমি জরিপ অধিদপ্তর চাহিদা মতো প্রেরণ করেন। আমি সেই সঙ্গে আরো দুইটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। পার্বত্য চট্টগ্রামের জরিপ। আপনি যদি পার্বত্য চট্টগ্রামের অধিবাসী হয়ে থাকেন বা পাহাড়ি অঞ্চল হয়ে থাকেন, সেই সব অঞ্চলে কিভাবে জরিপ কত সালে হয়েছিল, সেগুলোকে কিভাবে প্রণয়ন করা হয়েছিল, এইগুলোকে আপনি জানতে হবে। পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ভূমি নকশা ও খতিয়ান প্রণয়নের উদ্দেশ্যে 1984 সালে ভূমি আইনের ভূমি খতিয়ান পার্বত্য চট্টগ্রাম অধ্যাদেশ জারি করা হয়। 1984 সালে পার্বত্য চট্টগ্রামের নকশা খতিয়ান প্রস্তুত করার জন্য উৎসাহী লোকজনকে উপজাতীয় লোকজন জরিপের কাজে উৎসাহ করতে পারে নাই। এছাড়া 1986 সালে শান্তি বাহিনী কর্তৃক কয়েকজন জরিপ কর্মচারী রাঙামাটি জেলার কাউখালী থানার বেতবুনিয়া মৌজার কর্মরত অবস্থায় অপহৃত হওয়ার কারণে দরুন জরিপ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। জরিপ কার্যক্রমের প্রতি উপজাতির ভুল ধারণা, বিরোধিতা, উপজাতিদের অসন্তোষের কারণে দরুন ভূমি মন্ত্রণালয়ের 22/10/1988 সালের 494 স্মারক নম্বর নির্দেশনা অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম জরিপ কার্যক্রম বন্ধ রাখা হয়। পার্বত্য চট্টগ্রাম রেজুলেশন 1900 মোতাবেক পার্বত্য চট্টগ্রাম জেলা ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। আজকে আমি এই দিয়ারা জরিপ সম্পর্কে ন্যূনতম প্রাথমিক ধারণা বয়ান করলাম। আপনারা এই বিষয়টি শুনলে প্রাথমিক ধারণা বুঝতে পারবেন। আপনারা যারা নদীমাতৃক দেশ, সেগুলো জেলাতে আপনারা বসবাস করছেন, সেইগুলো জনসাধারণ আমার এই ভিডিওটি দেখলে প্রাথমিক ধারণা পাইবেন। আমার এই ভিডিওটি আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এবং ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবসময়
চেষ্টা করি বাংলাদেশের মানুষ এই ল্যান্ড সম্পর্কে, গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষগুলো বা শিক্ষিত মানুষগুলো জানার প্রয়োজন বোধ করেন না। জীবনে চলতে ফিরতে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হয়, যার ফলশ্রুতিতে আমি আমার প্রচেষ্টা থাকে এ বিষয়ে আলোচনা করতে। সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করে আজকের এই বিষয়ে আলোচনা সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।